তো আমরা এলপিপি ক্লাস শুরু করছি, যেটা 9-10 এর যে সিলেবাসের যে অংশটা রয়েছে সেটা দেখো কি কি আছে এবং কোন জায়গাটা বেশি পড়তে হবে সেই জায়গাটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে এখানে সিলেবাসে অনেক কিছু আছে, টোটালটাই কনসেপ্ট থেকে শুরু করে গ্রাফিক্যাল মেথড সবকিছুর কথাই বলা আছে। তো তার মধ্যে যে জায়গাটা বেশি পড়তে হবে এখানে স্টেটমেন্ট অফ এলপিপি, তার ফর্মুলেশন অর্থাৎ এলপিপি কিভাবে ফর্ম করছে, তারপরে এলপিপি কে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কেমন ভাবে লেখা যায়, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কনভেক্স সেট, হাইপারপ্লেন, এক্সট্রিম পয়েন্টস আর হচ্ছে কনভেক্স পলিহেড্রন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বিগত সালে এসএসসিতে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে যে পরীক্ষা হয়, পিএসসি পরীক্ষা হয়, সেখানে এখান থেকে কোশ্চেন একটা থাকতোই এই কনভেক্স সেট থেকে। আচ্ছা, তারপরে এলপিপির বেসিক সলিউশন আর ফিজিবল সলিউশন, আর এই জায়গাটা ইম্পর্টেন্ট, বেসিক সলিউশন এবং বেসিক ফিজিবল সলিউশন। Set up all feasible solution of an LPP in a convex set. তারপরে objective function of an LPP assumes optimal value, তারপর ফান্ডামেন্টাল থিওরেম, আর হচ্ছে রিডাকশন অফ ফিজিবল সলিউশন টু বেসিক ফিজিবল সলিউশন। এই জায়গাটা আগে যেহেতু আগে 2 মার্কের কোশ্চেন হতো, সেই সময় আসার চান্সটা ছিল, কিন্তু এখন আর অতটা দরকার হবে না। আচ্ছা, কোন একটা এলপিপির স্ট্যান্ডার্ড ফর্ম কি, তারপরে গ্রাফিক্যাল মেথডে 2 মার্ক, এটাও তাই, যখন 2 মার্কের কোশ্চেন হতো তখন গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে যে আনবাউন্ডেড সলিউশন আছে, বাউন্ডেড সলিউশন আছে, অপটিমাল মাল্টিপল সলিউশন আছে, সেগুলো ব্যাপার ছিল। কিন্তু এখন গ্রাফিক্যাল মেথডে সেরকম কিছু নেই, জাস্ট গ্রাফিক্যাল মেথডটা সম্পর্কে জানতে হবে যে গ্রাফিক্যাল মেথডে কোন কোন জিনিসগুলো আছে। এখানে থিওরিটিক্যাল পোর্শন গুলো জাস্ট জানতে হবে। এখানে অঙ্ক তো আর এখন সেই গ্রাফ করে দেখাতে হবে না, ফলে আমাদের গ্রাফিক্যাল মেথডে সলভ করার দরকার নেই, শুধু থিওরিক্যাল পোর্শন গুলো আমরা দেখবো। আচ্ছা, তারপরে ডুয়ালিটি জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে ডুয়ালিটি থেকে আগে থিওরেম গুলো খুব আসতো, তো এখন থিওরেম আসবে না। তাহলে কি করতে হবে, থিওরেম যে স্টেটমেন্ট গুলো সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তো ডুয়ালিটি এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট এসএসসির জন্য, মাদ্রাসার জন্য উভয়ের সেম কোশ্চেন হয়, মানে সিলেবাস যেহেতু সেম, সুতরাং টপিক গুলো বা যে পোর্শন গুলো রয়েছে সেগুলো একই রকম ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই ট্রান্সপোর্টেশন প্রবলেম আর হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। এলপিপি থেকে এই কটা হচ্ছে মেন জায়গা। তো তোমরা যদি হাতে বেশি সময় নেই, তোমরা আগে কি করবে, আগে এই জায়গাগুলো করে নেবে, তারপরে যদি সময় পাও তখন ডিটেলসে করবে, সময় আর অত নেই আর কি। তো এখানে আজকের ক্লাসটা আমি মেনলি থিওরির উপর ফোকাস করব, শুধুমাত্র থিওরি পোর্শনটাই দেখব। আর লাইভ ক্লাসে সবাইকে হয়তো সবার সময় হবে না, অনেক জিনিস আছে যেগুলো তোমাদের নাও লাগতে পারে, কিন্তু যেহেতু আমাদের এই ভিডিওগুলো পরবর্তী এসএলএসটি কে নিয়ে বানানো, তাই আমি ডিটেলসে এই জিনিসগুলোকে করাবো এবং সেগুলোকে ভিডিও আকারে আমি ওই টিচমেট অ্যাপসে আপলোড করে দেবো। তো তোমাদের যেগুলো যেগুলো দরকার হবে তোমরা সেগুলো ওখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, তো ফার্স্টে আসছি আমরা, অবজেক্টিভ ফাংশন বলতে কি বোঝায়। তো একটা ফাংশনকে যদি আমরা কখনো ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে চাই, তাহলে সেটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। যেমন যদি আমরা বলি প্রফিটটাকে কোনো বিজনেসে কি করা উচিত, অবশ্যই সবসময় চাইবো যে প্রফিটটা যেন সবসময় ম্যাক্সিমাইজ হয়। তার মানে এখানে যে অবজেক্টিভ ফাংশনটা প্রফিটটা, সেটাকে আমরা চাইছি সবসময় ম্যাক্সিমাইজ করতে, কিভাবে করলে সেটা সবসময় বেশি প্রফিট দেবে। একই রকম ভাবে লসটাকে আমরা কি করব, সবসময় মিনিমাইজ করার চেষ্টা করবো। তো লস যে অবজেক্টিভ ফাংশনটা, সেটাকে সবসময় মিনিমাইজিং করা হবে। তো এই ম্যাক্সিমাইজিং এবং মিনিমাইজিং করা কোনো ফাংশনকে সেটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। তো অবজেক্টিভ ফাংশনটা কি, অবজেক্টিভ ফাংশন হচ্ছে যে একটা, অবশ্যই অবজেক্টিভ ফাংশনটা লিনিয়ার ফাংশন হয়। এ লিনিয়ার ফাংশন
a linear function of several variables এখানে variables বিভিন্ন ধরনের থাকতে পারে, একাধিক several variables থাকতে পারে। A linear function of several variables which is to be optimizing optimizing মানে কি? optimizing মানে হচ্ছে হয় maximize করা অথবা minimizing করা। তাহলে that is either maximizing or minimizing। আচ্ছা, তার মানে একটা লিনিয়ার ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, বিভিন্ন ধরনের ভেরিয়েবলস হতে পারে, দুটোর হতে পারে, তিনটের হতে পারে, চারটের হতে পারে, যেটাকে কি করা হবে? অপটিমাইজিং করা হবে, মানে মিনিমাইজিং অথবা ম্যাক্সিমাইজিং করা হবে। সেই ধরনের ফাংশনটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, ইজ কল্ড অবজেক্টিভ ফাংশন। এবার কোনো একটা অবজেক্টিভ ফাংশনকে যদি আমরা ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে চাই, তাহলে সেখানে কিছু সেই লিমিটেশন গুলোকে কি বলে? কনস্ট্যান্টস। তো সেই কনস্ট্যান্টস গুলো জেনারেট হয় সেই যে সেভারাল ভেরিয়েবলস গুলো আছে, সেই সেভারাল ভেরিয়েবলস দিয়েই কতগুলো ইনইকুয়েশনস আসতে পারে অথবা ইকুয়েশন আসতে পারে, সেগুলোকে আমরা বলি কনস্ট্যান্টস। তো কনস্ট্যান্টসটা কি? কনস্ট্যান্টস হচ্ছে যে ভেরিয়েবল গুলো, সেভারাল ভেরিয়েবল গুলোর কথা বলা হলো, তাহলে সেই ভেরিয়েবল গুলো the variables being subject to number of linear inequations, or equations called constants। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কি বললো, ভেরিয়েবলস গুলো যে যতগুলো লিনিয়ার ইনইকুয়েশনস অথবা লিনিয়ার ইকুয়েশন তৈরি করে, সেগুলোকে বলা হয় কনস্ট্যান্টস। তাহলে তোমাদের যদি কোশ্চেনে থাকে কোনো একটা স্টেটমেন্ট যে কনস্ট্যান্টস গুলো কেমন হয়, কনস্ট্যান্টস গুলো কেমন হবে? লিনিয়ার ইকুয়েশনস হতে পারে অথবা ইনইকুয়েশনস হতে পারে, অর্থাৎ সমীকরণ হতে পারে, আবার অসমীকরণও হতে পারে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখবে, লিনিয়ার ইকুয়েশনস অর ইকুয়েশনস। এবার যেহেতু শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন হবে, 2016 সালের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো যদি দেখো, 19 এর কোশ্চেনটা একটু গতবার 2016 তে একটু টাফ ছিল, ক্যালকুলেশন করতে হয়েছিল, তবুও অনেক প্রায় 55% কোশ্চেন এমন ছিল যে মুখে মুখে অ্যান্সার করা যাবে। তো সেই মুখে মুখে অ্যান্সার করতে গেলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে খুঁটিনাটি ইনফরমেশন গুলো জেনে রাখতে হবে। আচ্ছা, এবারে আমরা আসি, আর এখানে যে ভেরিয়েবলস গুলো থাকে, যে ভেরিয়েবলস গুলো এই কনস্ট্যান্টস গুলো জেনারেট করছে, সেই ভেরিয়েবলস গুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল। যে ভেরিয়েবল গুলো এই কনস্ট্যান্ট ক্রিয়েট করছে বা কনস্ট্যান্টস এর জন্য দায়ী, সেই ভেরিয়েবল গুলোকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল। তাহলে the variables are called decision variable। আচ্ছা,
এরপরে আসছি আমরা লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা ইন শর্ট আমরা বলি এলপিপি। এলপিপির ফরমেশনটা কিভাবে আসে, ফরমেশন তোমরা সবাই মোটামুটি জানো, তবুও আরেকবার বলে দিই যে সাপোজ লেট জেড আমরা ধরছি একটা অবজেক্টিভ ফাংশন, তাহলে জেড একটা অবজেক্টিভ ফাংশন মানে সেটা অবশ্যই লিনিয়ার ফাংশন হবে। জেড বি এ লিনিয়ার ফাংশন। এবার ভেরিয়েবল আমরা ইন জেনারেল ধরছি যে n খানা আছে, x1 x2 ডট ডট xn। তো n খানা ভেরিয়েবল থাকলে আমরা ইউক্লিডিয়ান স্পেস en ধরি অথবা rn ধরি, তাহলে 1 en কিংবা এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় n ইউক্লিডিয়ান স্পেস ডিফাইন্ড ডিফাইন করা আছে জেডটাকে এইভাবে যে জেড ইজ ইকাল টু c1 x1 c2 x2 plus dot 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 en xn. That means summation cj xj, j এর ভ্যালুটা হচ্ছে 1 to n। তাহলে z is equal to হলো summation cj xj and এবং এই যে অবজেক্টিভ ফাংশনটা স্যাটিসফাই করছে satisfying constraints আর যে কনস্ট্যান্ট গুলো স্যাটিসফাই করছে, কনস্ট্যান্টস m ধরে নিচ্ছি স্যাটিসফাইং m খানা কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ m খানা লিনিয়ার ইকুয়েশন অথবা ইকুয়েশন আছে। তো সেই কনস্ট্যান্টস গুলো কেমন হতে পারে, ইকুয়েশন গুলো অথবা ইকুয়েশন হতে পারে তাহলে a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট 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 a1n xn। এটা কনস্ট্যান্ট গুলো লেস দেন ইকুয়ালস টু হতে পারে, ইকুয়ালস টু হতে পারে, আবার গ্রেটার দেন ইকুয়ালস টু হতে পারে, এবং ডান সাইডে পজিটিভ নাম্বার বিয়ন্ড থাকবে। একই রকম ভাবে a21 x1 প্লাস a22 x2 প্লাস ডট 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 a2n xn। এটাও একই রকম ভাবে লেস দেন থাকতে পারে, ইকুয়ালস টু থাকতে পারে, অথবা গ্রেটার দেন ইকুয়ালস টু থাকতে পারে b2 ডট ডট ডট। আমি ধরেছি কতগুলো কনস্ট্যান্টস আছে, এখানে ধরেছি m খানা, তাহলে লাস্ট যেটা হবে সেটা কত হবে, a m1 x1 প্লাস a m2 x2 প্লাস ডট 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 a mn xn। এটাও সে লেস দেন হতে পারে, লেস দেন ইকুয়ালস টু হতে পারে, ইকুয়ালস টু হতে পারে, অথবা গ্রেটার দেন ইকুয়ালস টু হতে পারে, b m হলো। যেখানে এই যে x1 x2 xn, তার মানে এগুলোকে যদি xj ধরি, xj গুলো কি হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, j এর ভ্যালুটা 1 2 ডট ডট ডট, এখানে ভেরিয়েবলস আছে xn অবধি, তাহলে j এর ভ্যালু 1 2 ডট 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 n। এই যে ফরমেশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা জেনারেল ফর্ম অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আসবো এরপরে। এটা হচ্ছে জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম। তো এখানে একটা উল্লেখ করার বিষয়, সেটা হচ্ছে যে এই যে ভেরিয়েবল গুলো আছে xj বা x1 x2 xn, এগুলো কি হবে, এগুলো পজিটিভ হতে হবে, এবং এই ডান সাইডে যে b1 b2 bm থাকে সেগুলোকে এগুলোকে নন নেগেটিভ হতে হবে, বা এগুলো যদি মাইনাস আসে তাহলে মাইনাস থাকলে কি করতে হয়, এই ইকুয়েশন গুলোকে মাইনাস দিয়ে গুণ করে রাইট সাইডটাকে পজিটিভ করে নেওয়া হয়। আচ্ছা, তো তাহলে এলপিপি কাকে বলছে, এই যে আমরা যদি এটা নাম দিই, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এই জায়গাটাকে যদি আমরা নাম দিই নাম্বার 1, তাহলে যে সমস্ত ভেরিয়েবল x1 x2 xn এই কনস্ট্যান্ট গুলোকে স্যাটিসফাই করছে,
সেইটাকে বলা হয় জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এই যে x1 x2 xn এর ভ্যালুগুলো বের করতে হবে। তো ফাইন্ডিং x1 x2 ডট 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 যে xn যেগুলো কি করছে, which made z কে অপটিমাইজেশন, অর্থাৎ z কে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ হতে সহায়তা করছে, which made z optimization satisfying the constraints বা ইকুয়েশন 1 দিয়েছি, satisfying ইকুয়েশন বলা যায় না, ইকুয়েশনটা কেটে দিচ্ছি, satisfying ইকুয়েশন বললে সমস্যা ছিল না, মানে ওটাকে গোটাটাকে তো আমরা নাম্বার 1 ধরছি। satisfying 1 is called general linear programming problem। তাহলে দেখো যে জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কি হলো, আমাদের সেই সমস্ত x1 x2 xn কে বের করতে হবে যেখানে x1 x2 xn গুলো ওই কনস্ট্যান্টস গুলোকে স্যাটিসফাই করে আছে। তো এই ধরনের কনস্ট্যান্টস কে স্যাটিসফাই করে থাকে এবং সেখানে যে ভেরিয়েবল গুলোকে ফাইন্ডিং করা সেটাই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। প্রবলেম মানে আমরা জানি সেখানে x এর মান বের করতে হয়, এখানে আমাদের x1 x2 xn এর ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, তো এখানে কিছু জিনিস মনে রাখবে, সে মনে রাখার মতো একটু আগে সবগুলো ডিসকাস করলাম যে নাম্বার এ, ইন এলপিপি তে কি হয়, অবজেক্টিভ ফাংশনটা সবসময় কি হয়, লিনিয়ার হয়। ইন এলপিপি অবজেক্টিভ ফাংশন মাস্ট বি লিনিয়ার। তারপরে নাম্বার বি, ডিসিশন যে ভেরিয়েবল গুলো আছে, ডিসিশন ভেরিয়েবল কে, ডিসিশন ভেরিয়েবল হচ্ছে যেখানে x1 x2 xn এগুলোকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল। তারা কি হবে, তারা নন নেগেটিভ হবে। সেই সঙ্গে বললাম একটু আগে যে b1 b2 bm এরাও কি হবে, নন নেগেটিভ হবে। এদের যদি দেখা যায় যে কোনো ইনইকুয়েশন এখানে নেগেটিভ আছে তাহলে মাইনাস দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে পজিটিভ করে নিতে হয়। তাহলে নাম্বার বি হচ্ছে ডিসিশন, যে ডিসিশন ভেরিয়েবল গুলো আছে ডিসিশন ভেরিয়েবলস x1 x2 ডট 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 xn এগুলো কি হবে, নন নেগেটিভ হবে। তো এরাও যেমন নন নেগেটিভ হবে, b1 b2 ডট ডট bm ও নন নেগেটিভ হবে। তাহলে x1 x2 xm as well as সাথে সাথে b1 b2 ডট 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 bm যারা আছে তারাও কি হবে, নন নেগেটিভ হবে আর নন নেগেটিভ। আচ্ছা, তো এই গেল দুটো নোট বা দুটো স্টেটমেন্ট। এরপর আমরা আসছি স্ট্যান্ডার্ড এলপিপি। স্ট্যান্ডার্ড এলপিপি আমরা জেনারেল ফর্মে দেখলাম যে এখানে কনস্ট্যান্টস গুলো কি হতে পারে, লেস দ্যান হতে পারে, ইকুয়ালস টু থাকতে পারে, আবার গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকতে পারে, এখানে র্যান্ডমলি যা ইচ্ছা থাকতে পারে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড এলপিপির ফরমেশন কেমন হয়, স্ট্যান্ডার্ড এলপিপিটা দেখতে কেমন হবে, স্ট্যান্ডার্ড এলপিপিটা দেখতে হবে যদি অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজিং হয়, যে ম্যাক্সিমাম অফ অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হয়। তো ম্যাক্সিমাম ম্যাক্স জেড ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সামেশন cj xj, তার মানে c1 x1 প্লাস c2 x2 প্লাস ডট ডট cn xn, j এর ভ্যালু হচ্ছে 1 to n। আচ্ছা, যখন অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করা হবে তার যে কনস্ট্যান্টস গুলো
সেই কনস্ট্যান্টস গুলোকে আমরা লিখতে পারি সামেশন aij xj, জের ভ্যালু গুলো 1 to n। এই কনস্ট্যান্টস গুলো যখন ম্যাক্সিমাইজিং প্রবলেম হবে তখন কনস্ট্যান্টস গুলো লেস দ্যান টাইপস হবে bi। তাহলে i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে 1 2 ডট 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 m হবে, কারণ এখানে দেখো bi আছে, bm পর্যন্ত ছিল b1 b2 ডট ডট bm। তো i এর ভ্যালু গুলো হবে 1 2 ডট 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 m, আর xj ধরেছি ভেরিয়েবল গুলোকে xj x1 x2 ডট ডট xn অবধি, তার মানে j এর ভ্যালু হচ্ছে 1 থেকে n অবধি। তো তাহলে স্ট্যান্ডার্ড এলপিপির যে ফরমেশন বা তার যে রূপটা সেটা এরকম দেখতে হয়। একই রকম ভাবে যদি প্রবলেমটা মিনিমাইজিং প্রবলেম হয়, অর্থাৎ অবজেক্টিভ ফাংশনটাকে যদি মিনিমাইজিং করতে হয়, তাহলে আমরা কি করব? তাহলে স্ট্যান্ডার্ড যে এলপিপি ফর্মটা সেটা কেমন দেখতে হবে? মিনিমাম অফ জেড ইজ ইকুয়াল টু সামেশন cj xj, এটা একই থাকলো, j এর ভ্যালু 1 to n থাকলো। আচ্ছা, তখন কনস্ট্যান্টস গুলো কেমন হবে? কনস্ট্যান্টস গুলো থাকবে, কনস্ট্যান্টস যেটা আছে সামেশন aij xj, এখানে j এর ভ্যালুটা 1 to n বসাবো। এটা কি হবে? মিনিমাইজিং প্রবলেমের ক্ষেত্রে এটা গ্রেটার দ্যান টাইপ হবে bi। i এর ভ্যালু 1, i equals to 1 2 ডট 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 m। তাহলে এই সামেশনে i এবং j এর ভ্যালু যদি বসাই তাহলে আমরা সেই জেনারেল ফর্মটা পেয়ে যাবো। শুধু এখানে মেনশন করা আছে যে ওখানে যেমন লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়ালস টু তিনটে ছিল, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে যে যদি মিনিমাইজিং প্রবলেম হয় তাহলে কনস্ট্যান্টস গুলো গ্রেটার দ্যান টাইপ করতে হবে, আর যদি ম্যাক্সিমাইজিং প্রবলেম হয় তাহলে কনস্ট্যান্টস গুলো লেস দ্যান টাইপ করতে হবে। আচ্ছা, তো এবার এলপিপি কে সলিউশন করার বিভিন্ন রকম মেথড আছে। তো অনার্সের সময় এই সমস্ত মেথড গুলো 5 মার্ক থাকতো, তারপরে 2 পেজ মেথড, এটাতে 10 মার্ক থাকতো। তো এত বড় বড় প্রবলেম এখন আর করার দরকার নেই, জাস্ট এখন সিলেবাসে যেগুলো আছে সিলেবাসের মধ্যে থেকে শুধুমাত্র 2 পেজ মেথডও করে সিলেবাসে উল্লেখ করা নেই, আর চার্নেস বিগেম মেথড এগুলো উল্লেখ করা নেই। তো যাই হোক, তো এলপিপি যে সলিউশন করার প্রসেস, সেগুলো ফার্স্ট যেটা সব থেকে সহজ পদ্ধতি সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, যেটা এখন এইচএস এর সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে, আগে অনার্সে ছিল। তারপরে সিমপ্লেক্স মেথড, চার্নেস বিগেম মেথড, 2 ফেজ মেথড। এখন আর এই প্রবলেম এগুলোর মাধ্যমে করার দরকার নেই, জাস্ট মেথড গুলো থিওরিক্যাল কনসেপ্ট জেনে রাখতে পারো যারা 11-12 দেবে তারা। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটা কোশ্চেন দেখি, যা এতক্ষণ পর্যন্ত যেগুলো করানো হলো তার মধ্যে থেকে যে একটা কোশ্চেন নিয়েছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এখানে বলেছে নট ট্রু, এই নট জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইজ নট ট্রু। তাহলে পড়ে দেখো, তোমরা বলো কোনটা অ্যান্সার হবে। এখানে বলেছে নট ট্রু, তার মানে 3টে ট্রু হবে আর একটা ট্রু হবে না। তাহলে ফার্স্টে দেখো বলেছে যে ডিসিশন ভেরিয়েবলস আর অল নন নেগেটিভ, ডিসিশন ভেরিয়েবল গুলো সমস্ত নন নেগেটিভ হয়, ঠিকই আছে। তারপরে তার মানে এটা যেহেতু স্টেটমেন্টটা ঠিক আছে, মানে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে বি নাম্বারে বলেছে অবজেক্টিভ ফাংশন মাস্ট বি লিনিয়ার। অবজেক্টিভ ফাংশনটা যদি লিনিয়ার হয়, অবজেক্টিভ ফাংশনটা অবশ্যই লিনিয়ার হতে হবে, তাহলে এটাও সত্য, আমরা দেখেছিলাম যে অবজেক্টিভ ফাংশন লিনিয়ার হতে হবে। সি নাম্বারে বলেছে একটা এলপিপির স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ম্যাক্সের যে অবজেক্টিভ ফাংশনে যদি আমরা ম্যাক্সিমাইজেশন নিই তাহলে তার কনস্ট্যান্টস গুলো গ্রেটার দ্যান টাইপ আছে। তাহলে আমরা কি জানি স্ট্যান্ডার্ড ফর্ম যে ম্যাক্সিমাইজিং হলে তার কনস্ট্যান্টস গুলো লেস দ্যান টাইপ হয়, কিন্তু এখানে আছে গ্রেটার দ্যান টাইপ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সি। ডি নাম্বারে কি বলেছে? বলেছে ইন এলপিপি অবজেক্টিভ ফাংশন মাস্ট হ্যাভ টু বি অপটিমাইজড। এলপিপি লিনিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটাকে কি করা হয়?
অপটিমাইজিং করা হয়, হয় ম্যাক্সিমাইজ করতে হয় নাহলে মিনিমাইজ করতে হয়, সেটা হচ্ছে এলপিপি। তাহলে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে সি হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কোনো এলপিপি সলিউশন বলতে কি বোঝায়? তাহলে সলিউশন মানে কিছুই না, ওই যে x1 x2 xn এর মানগুলো বের করা, সেটা হচ্ছে সলিউশন। তাহলে এটাকে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখতে পারি ফাইন্ডিং দ্য ভ্যালুজ অফ যে ভেরিয়েবল গুলো আছে ডিসিশন ভেরিয়েবল x1 x2 ডট 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 xn, হুইচ সেগুলো আবার কি করতে হবে, যে কনস্ট্যান্টস গুলো আছে, যে বাধাগুলো আছে তাকে স্যাটিসফাই অবশ্যই করতে হবে। হুইচ স্যাটিসফাইজ the constraints of a LPP is called বা are called, এখানে ভেরিয়েবল আছে, are called solution of the LPP। তাহলে x1 x2 xn এর মান বের করলে শুধু হবে না, সেটা যেন আবার ওই কনস্ট্যান্ট গুলোকে স্যাটিসফাই করে, তবে আমরা সেই x1 x2 xn গুলোকে কি বলবো, ওই এলপিপিটার বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন। আচ্ছা, তো এবার গ্রাফিক্যাল সলিউশন কি? গ্রাফিক্যাল সলিউশন হচ্ছে যে গ্রাফিক্যালের মাধ্যমে কনস্ট্যান্টস গুলো কি হয়, গ্রাফ রিপ্রেজেন্ট করে। এবার গ্রাফের ফলে যে একটা ফিজিবল রিজন তৈরি হয়, সেই ফিজিবল রিজন থেকে আমরা পসিবল সলিউশন গুলো পেয়ে যাই। তো অপটিমাল যে সলিউশন গুলো সেগুলো আমরা কোথায় পাই? সেই গ্রাফের কর্নারে যে পয়েন্ট গুলো থাকে সেখান থেকে আমরা ফিজিবল রিজনের যে কর্নার গুলো থাকে সেই কর্নারে অপটিমাল ভ্যালু গুলো বা সলিউশন গুলো আমরা পেয়ে থাকি। তো তাহলে গ্রাফিক্যাল সলিউশনে কি করে, যে কনস্ট্যান্টস গুলো আছে, কনস্ট্যান্টস গুলোকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে কি পাবো, আমরা একটা ফিজিবল রিজন পাবো। কনস্ট্যান্টস represents on the graph and determining feasible region, which যে ফিজিবল রিজনটা কি করবে, পসিবল যে সলিউশনটা আছে সেটাকে রেফার্স করবে, which refers to possible solution। তো এখন তাহলে যে ফিজিবল রিজন আছে সেখান থেকে আমরা পসিবল সলিউশনটা পেতে পারি। তো সেই সলিউশনটা যদি অপটিমাল ভ্যালু এক্সিস্ট করে তাহলে কি হবে, সেটা অকার্স করবে কোথায়, ওই রিজনের কর্নারে। ইফ অপটিমাল ভ্যালু বা অপটিমাল যে সলিউশন সেটা যদি এক্সিস্ট করে, then it occurs, কোথায় occurs করবে, সেটা at the corner points of ফিজিবল যে রিজনটা তৈরি হচ্ছে সেখানে হবে ফিজিবল রিজন।
তো গ্রাফিক্যাল সলিউশনে যদি অপটিমাল সলিউশন বা অপটিমাল ভ্যালু এক্সিস্ট করে তাহলে অবশ্যই সেটা কি হবে, সেই কর্নারে এক্সিস্ট করবে। এবার এর কিছু স্পেশাল ফিচার্স আছে। স্পেশাল ফিচার্স গুলো কি, যে গ্রাফিক্যাল সলিউশনের মাধ্যমে চেক করতে গিয়ে আমরা দেখি যে মাল্টিপল অপটিমাল সলিউশন থাকে, তারপরে ইনফিজিবল বা নো ফিজিবল সলিউশন থাকে, তারপর আনবাউন্ডেড সলিউশন থাকে। আচ্ছা, তো তাহলে মাল্টিপল অপটিমাল সলিউশন কি, বা কখন বুঝবো যে মাল্টিপল অপটিমাল সলিউশন থাকবে? তো মাল্টিপল অপটিমাল সলিউশন জিনিসটা কি, যখন কোনো এলপিপির ইউনিক সলিউশন থাকে না বা একাধিক সলিউশন থাকে, তখন সেই ধরনের সলিউশনগুলোকে বলা হয় মাল্টিপল অপটিমাল সলিউশন। তাহলে বলছে যে if optimal solution if optimal solution of a LPP is not unique, then it's called কি বলা হয় এটাকে তখন বলা হয় মাল্টিপল অপটিমাল সলিউশন। It's called multiple optimal solution. আচ্ছা, এবার কোনো একটা কোশ্চেনকে দেখে কি করে বুঝবা যে একটা মাল্টিপল অপটিমাল সলিউশন হবে? ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, যে একটা ম্যাক্সিমাইজিং প্রবলেম, ম্যাক্সিমাইজিং অফ z ইজ ইকুয়াল টু 4x1 প্লাস হচ্ছে 3x2। এবার এখানে যে কনস্ট্যান্টস গুলো থাকে সাবজেক্ট টু কনস্ট্যান্টে, যদি দেখো এর সাথে প্যারালাল কোনো লাইন আছে, সাপোজ এই লাইনটা যদি থাকে বা এইটা ভেরিয়েবলস এর এই যে কনস্ট্যান্টসটাই যদি এখানে থাকে, কিংবা তার সাথে প্যারালাল যদি কিছু থাকে, তাহলে সেই ধরনের যে এলপিপি গুলো তার মাল্টিপল অপটিমাল সলিউশন থাকে। যেমন এখানে একটা কনস্ট্যান্ট নিচ্ছি 4x1 প্লাস 3x2 লেস দেন ইকুয়ালস টু 24, আর x1 লেস দেন ইকুয়ালস টু 4.5, আর x2 লেস দেন ইকুয়ালস টু হচ্ছে 6, x1 আর x2 হচ্ছে অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে যখন অপটিমাল সলিউশন অবজেক্টিভ ফাংশনটা যেটা থাকবে, অবজেক্টিভ ফাংশন যেটা হবে সেটাই যখন সে নিজে কিংবা কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমরা এই কনস্ট্যান্টস পেয়ে থাকি, তাহলে সেই জায়গাটা থেকে দেখে তোমরা ডাইরেক্ট বলে দিতে পারবে যে এর মাল্টিপল অপটিমাল সলিউশন আছে। তাহলে কোনো কোশ্চেনের যদি দেয় তাহলে মাল্টিপল এই টাইপের থাকলে সেটা তোমরা সরাসরি বলতে পারবে যে মাল্টিপল অপটিমাল সলিউশন আছে। তো আবার এটা এরকম হতে পারে, সাবজেক্ট টু দেখা গেল যে এখানে 4x1 প্লাস 3x2 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের হয়তো এরকম থাকলো যে 8x1 প্লাস হচ্ছে 6x2 লেস দেন ইকুয়ালস টু 15। তো এইরকমও যদি থাকে, এর সাথে অবজেক্টিভ ফাংশন কি হয়েছে মার্জ করে আছে, তখন এই ধরনের যে এলপিপি গুলো থাকে সেগুলো দেখবে, সেগুলোর মাল্টিপল অপটিমাল সলিউশন থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি নো সলিউশন। এরপরে যেটা আছে নো সলিউশন বা বলা হয় ইনফিজিবল। তো কিছু এলপিপি থাকে, কিছু লিনিয়ার প্রবলেম থাকে যাদের কোনো ফিজিবল রিজন ক্রিয়েট হয় না। যে কনস্ট্যান্টস গুলো থাকে, কনস্ট্যান্টস গুলোকে যদি গ্রাফে বসানো হয়, তারা কোনো ফিজিবল রিজন তৈরি করতে সক্ষম হয় না। তো যখন সক্ষম হয় না, তখন সেই ধরনের যে সলিউশন গুলো, সেই ধরনের এলপিপি কে বলা হয় নো ইন সলিউশন বা ইনফিজিবল সলিউশন। তো তাহলে আমরা কি বলছি যে সাম এলপিপি, কিছু এলপিপি আছে যাদের কনস্ট্যান্টস গুলোকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে আমরা কোনো ফিজিবল রিজন খুঁজে পাই না। সাম এলপিপি হ্যাভ নো ফিজিবল রিজন। No feasible region
তো এই ফিজিবল রিজন কোথা থেকে আসবে? এলপিপি যে কনস্ট্যান্টস গুলো আছে সেখান থেকে আসবে। নো ফিজিবল রিজন, দ্যাট ইজ there is no point, that is there is no points that satisfying all the constraints. Satisfying all the constraints. তার মানে যদি দেখা গেল যে কনস্ট্যান্টস গুলো দিয়ে কোনো ফিজিবল সলিউশন বা ফিজিবল রিজন তৈরি করতে পারছে না, তখন এগুলোকে আমরা বলি নো সলিউশন। অনেক এলপিপি তে থাকে, তোমরা সলিউশন করতে গিয়ে দেখেছো যে এমন গ্রাফ আসলো, there is no point, এটা নো পয়েন্ট হবে। There is no points that satisfying all the constraints. তো তাহলে অনেক সময় তোমরা যখন অনার্সের সময় গ্রাফিক্যাল সলিউশন করার সময় দেখেছো যে দেখা গেল যে এমন কিছু গ্রাফ আসলো যে গ্রাফগুলোর দেখা গেল এর ডিরেকশনটা এইদিকে আসলো, এর ডিরেকশনটা এইদিকে আসলো, আর এই যে কনস্ট্যান্টসটা আছে এর ডিরেকশনটা এইদিকে আসলো। তাহলে এই যে তিনটে কনস্ট্যান্টস আছে, তিনটে লাইন বা তিনটে ইকুয়েশন, তাদের দিয়ে কোনো ফিজিবল রিজন ক্রিয়েট করতে পারছে না, তখন এগুলোকে আমরা বলি নো সলিউশন। অর্থাৎ এই ধরনের এলপিপির কোনো সলিউশন থাকে না। আচ্ছা, এরপরে আসি আমরা আনবাউন্ডেড সলিউশন। আনবাউন্ডেড সলিউশন মানে হচ্ছে যখন সলিউশন গুলো বাউন্ডেড হয় না, যে যখন একটা ডিসিশন ভেরিয়েবল গুলো বাড়তে থাকে উইদাউট ভায়োলেটিং ফিজিবিলিটি, মানে ফিজিবল রিজনের মধ্যে থেকে যখন ডিসিশন ভেরিয়েবল গুলো বাড়তে থাকে, সেই সাথে অবজেক্টিভ যে ফাংশনটা সেটা ওই ভেরিয়েবলের সাথে সাথে বাড়তে থাকে, অর্থাৎ তাকে কোনো বাউন্ডারির মধ্যে রাখা যায় না। সেই ধরনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোর যে সলিউশন সেগুলোকে বলা হয় আনবাউন্ডেড সলিউশন। তাহলে কোনো এলপিপিতে যদি দেখা যায় যে ভেরিয়েবল গুলোর সাথে সাথে ভেরিয়েবল গুলো বাড়তে থাকার সাথে সাথে তার অবজেক্টিভ ফাংশনের ভ্যালুগুলো বাড়তে থাকছে, অর্থাৎ তাকে কোনো বাউন্ডারির মধ্যে রাখা যাচ্ছে না, তখন সেই ধরনের সলিউশন গুলোকে বলা হয় আনবাউন্ডেড সলিউশন। তাহলে আনবাউন্ডেড সলিউশন কি? আনবাউন্ডেড সলিউশন হচ্ছে when one or more decision variables will increase indefinitely without violating feasibility. অর্থাৎ ফিজিবিলিটিকে কোনো রকম ভায়োলেটিং ছাড়া যদি ডিসিশন ভেরিয়েবল গুলো ইনফাইনাইটলি বাড়তে থাকে, সেই সঙ্গে and value of objective function increased infinitely, মানে ভেরিয়েবল গুলো বাড়ার সঙ্গে সঙ্গে যদি ইনফাইনাইটলি যদি ভেরিয়েবল গুলো ভ্যালু বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ফিজিবিলিটিকে কোনো রকম ভায়োলেটিং ছাড়া অবজেক্টিভ ফাংশনটাও যদি বাড়তে থাকে ইনফাইনাইটলি, তখন আমরা বলি যে এই ধরনের এলপিপির সলিউশন গুলো আনবাউন্ডেড সলিউশন। দেন
this type solution, okay, solution of LPP is called unbounded solution. তো এগুলোকে বলি আমরা আনবাউন্ডেড সলিউশন। যদি ছবির মাধ্যমে দেখায় তাহলে কি হয়, যে হয়তো কোনো একটা এমন এরকম আসলো যে এমন সিচুয়েশন আসলো যে এর যে ভ্যালুগুলো বসিয়ে ডিসিশন ভেরিয়েবলগুলোর ভ্যালু বসিয়ে দেখা যাচ্ছে অবজেক্টিভ ভ্যালুর যে মানগুলো সেগুলো বাড়তেই থাকছে, অর্থাৎ এর কোনো বাউন্ডারি নেই। তখন এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয়, এই ধরনের যে এলপিপি গুলো তার আনবাউন্ডেড সলিউশন আছে বলা হয়। এরপরে আসি আমরা অপটিমাল সলিউশন কাকে বলে। অপটিমাল সলিউশন মানে যখন এলপিপি যে সলিউশন গুলো হয় ম্যাক্সিমাম ভ্যালু দিবে কিংবা মিনিমাম ভ্যালু দিবে, সেগুলোকে আমরা বলবো যে অপটিমাল সলিউশন। কারণ কোনো আমাদের অবজেক্টিভ ফাংশনটাকে কি করা হয়, অপটিমাইজিং করা মানে হয় সেটাকে ম্যাক্সিমাইজ করা নাহলে মিনিমাইজিং করা। তো কোনো সলিউশন যদি অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে থাকে তাহলে সেটাও অপটিমাল সলিউশন হবে। আবার কোনো সলিউশন যদি অবজেক্টিভ ফাংশনের মিনিমাম ভ্যালু দিয়ে থাকে সেগুলো অপটিমাল সলিউশন হবে। তো অপটিমাল সলিউশন কি, তাহলে কোনো সলিউশন মানেই x1 x2 xn এর ভ্যালুগুলো বের করা। if a solution gives the maximum value, আবার সেটা মিনিমাম ভ্যালু হতে পারে or minimum value। তো কোনো সলিউশন যদি ম্যাক্সিমাম ভ্যালু দেয় কার, অফ দ্য অবজেক্টিভ ফাংশন, z, then the solution, তখন ওই ধরনের সলিউশনটাকে বলা হবে is called optimal solution। তো অপটিমাল সলিউশন কি, যে সলিউশন গুলো অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কিংবা মিনিমাম ভ্যালু প্রোভাইড করতে পারবে সেগুলোকে আমরা বলি অপটিমাল সলিউশন। এবারে ফিজিবল সলিউশন কি, ফিজিবল সলিউশন হচ্ছে কোনো এলপিপি সলিউশন গুলো যদি নন নেগেটিভ রেস্ট্রিকশনটাকে স্যাটিসফাই করে তাহলে আমরা সেটাকে বলি ফিজিবল সলিউশন। ফিজিবল মানে হচ্ছে পজিটিভ, তো পজিটিভ সলিউশন আর কি। তো কোনো এলপিপির সলিউশন গুলো যদি নন নেগেটিভিটি যে রেস্ট্রিকশন সেটাকে স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো সেই এলপিপিটার সলিউশন গুলো হচ্ছে ফিজিবল সলিউশন। তাহলে সলিউশন of a LPP that satisfy non-negativity restrictions of the problem, then it is called, তখন এটাকে আমরা বলবো যখন নন নেগেটিভ রেস্ট্রিকশনটাকে স্যাটিসফাই করবে তখন সেই সলিউশনটা হয়ে যাবে ফিজিবল সলিউশন। হ্যাঁ। হুম।
তাহলে তো সলিউশন নিতে হবে না। কনস্ট্যান্ট সলিউশন হতে গেলে তোমার সব আগে তো কনস্ট্যান্টসকে স্যাটিসফাই করতে হবে। হুম 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 হ্যাঁ, ফিজিবল সলিউশন, হ্যাঁ সেগুলো হবে ফিজিবল সলিউশন। যদি যে সমস্ত সলিউশন গুলো আসবে সেগুলো যদি নন নেগেটিভ হয় বা এক কথায় পজিটিভ হয়, তাহলে সেগুলো হবে ফিজিবল সলিউশন। নন নেগেটিভ এই কারণে বলছে, মানে ওটা জিরো হতে পারে। হ্যাঁ, মানে জিরোটা তো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই ধরা হয় না। নন নেগেটিভ মানে সেটা জিরো অথবা পজিটিভ যদি হয়, তাহলে সেই সলিউশন গুলোকে বলা হবে ফিজিবল সলিউশন। হ্যাঁ, ফার্স্ট যে এক্স ওয়ান এক্স টু এক্স এন ওগুলো আমরা পজিটিভ হিসাবেই ধরছি, তাই তো? ওগুলো তো সবগুলো পজিটিভই ধরছি। মানে এক কথায় এলপিপি তে সে আমরা ফিজিবল সলিউশন গুলোকেই নিচ্ছি ঘুরিয়ে। হুম। এরপরে অপটিমাল ফিজিবল সলিউশন কি? অপটিমাল ফিজিবল সলিউশন যেটা অপটিমাইজিং করবে এবং সেটা ফিজিবলও হবে, সেটাকে আমরা বলছি অপটিমাল ফিজিবল সলিউশন। তাহলে একটা ফিজিবল সলিউশন মানে নন নেগেটিভ যে রেস্ট্রিকশন সেগুলোকে স্যাটিসফাই করবে, অর্থাৎ পজিটিভ হবে। সেটা যখন এলপিপিটাকে অপটিমাইজিং করছে, সেটাকে আমরা বলি অপটিমাল ফিজিবল সলিউশন। তো এ feasible solution of a LPP that যেটা কি করবে, অপটিমাইজ করবে, মানে ম্যাক্সিমাইজিং অথবা মিনিমাইজিং করবে। that optimizes, অপটিমাইজিং করা মানে আগেও বলা হলো যে হয় ম্যাক্সিমাইজ or মিনিমাইজ। ম্যাক্সিমাইজ or মিনিমাইজ কাকে করবে? the objective function is called an optimal feasible solution। হ্যাঁ, এমন ফিজিবল সলিউশন মানে এমন পজিটিভ সলিউশন। ফিজিবল মানে কি? ফিজিবল মানে হচ্ছে পজিটিভ ভ্যালু। এবার তুমি কি বলছো ফিজিবল? হুম, ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করে। প্রথম কথা হচ্ছে যে সলিউশন আসা মানেই কিন্তু ওই যে অবজেক্টিভ ফাংশনটা, সলিউশন কখন বলবো? যখন ওই কনস্ট্যান্টস গুলোকে স্যাটিসফাই করবে, আহ, তখন আমরা বলবো যে ওটা সলিউশন, তাই তো? নন নেগেটিভ, হুম, সেটা ফিজিবল সলিউশন হলো। এগুলো এক একটা টাইপস দিয়েছে অ্যাকচুয়ালি। সবগুলোই আমাদের সলিউশনের মধ্যে, যেমন হচ্ছে যে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে, তাহলে তো এক্স ওয়ান এক্স টু ওগুলো তো নন নেগেটিভ হবেই। হ্যাঁ, এবার এই নামগুলো দিয়েছে যে ফিজিবল সলিউশন, কিন্তু আলটিমেটলি ফিজিবল সলিউশন সেটাই কি করছে, সেটাই যখন প্রবলেমটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করছে। তো এলপিবি মানেই তো অবজেক্টিভ ফাংশনকে তো অপটিমাইজিং হতে হবে, নাহলে তো সলিউশন তো আসবেই না। তো হ্যাঁ, কনফিউশন, হ্যাঁ শুধু ওই এক একটা ধাপের নামকরণ দিয়েছে যে
নন নেগেটিভের জন্য ফিজিবল, কিন্তু আলটিমেটলি এগুলো কোনো দরকার ছিল না, কারণ আমাদের প্রথমেই বলেছে এলপিপি যে x1 x2 xn ওগুলো কি হবে, আমাকে ওগুলো পজিটিভ নিতেই হবে। সুতরাং এগুলো আলাদা করে দরকার ছিল না, কিন্তু ওই এলপিপি করতে গিয়ে বারবার এই নামগুলো আসবে যে ফিজিবল, অপটিমাল, হ্যাঁ এই জিনিসগুলো আসবে, সেই কারণে এগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করে নেওয়া। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল মানে হচ্ছে যে কোনো ঘাটতি, স্ল্যাক কথার অর্থ হচ্ছে ঘাটতি, আর সারপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত, তাই তো? এগুলো তোমরা করেছো অনার্সের সময়, যে যখন স্ল্যাক ভেরিয়েবল সলিউশন করার সময় স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হয়, আর যখন গ্রেটার দেন টাইপের থাকে তখন আমরা কি করি, যখন স্ল্যাক ভেরিয়েবল কখন অ্যাড করি, যখন লেস দেন ইকুয়ালস টু থাকে, লেস দেনের মানে কি কম আছে, তখন আমরা কিছু অ্যাড করে সেটাকে ইকুয়ালিটি আনতে হয়। তো তাহলে এই যে কিছু যে ভেরিয়েবলটা আমরা অ্যাড করছি সেটাকে কি বলছি, স্ল্যাক ভেরিয়েবল বলছি। আর সারপ্লাস মানে কি, যখন সারপ্লাস মানে হচ্ছে কোনো একটা কিছু বেশি আছে, তাহলে আমাকে ইকুয়ালিটি আনতে গেলে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো যে ভেরিয়েবলটা আমরা মাইনাস করে ইকুয়ালিটি নিয়ে আসছি সেটাকে আমরা বলছি সারপ্লাস ভেরিয়েবল। তো তাহলে স্ল্যাক ভেরিয়েবলটা কি, তাহলে আমরা ফার্স্ট একটা কনসিডার করছি একটা এলপিপি, যে লেট আস কনসিডার a LPP of the form, একটা এলপিপি স্ট্যান্ডার্ড ফর্ম ধরে নিচ্ছি যে সামেশন aij xj, এবং স্ল্যাক মানে এটা অবশ্যই লেস দ্যান ইকুয়ালস টু bi এই টাইপের নিতে হবে। এবারে দেন দ্য নন নেগেটিভ ভেরিয়েবলস, বা একটা আমি বোঝার সুবিধার্থে আপাতত একটা ভেরিয়েবল ক্যাপিটাল এক্স নিচ্ছি, নন ভেরিয়েবল এক্স which স্যাটিসফাই, যে এক্স টা স্যাটিসফাই করছে, যে এর সাথে যদি আমরা এক্স কে যোগ করি সামেশন aij xj প্লাস হচ্ছে ক্যাপিটাল এক্স, যোগ করলে bi এর সাথে ইকুয়াল হচ্ছে, তখন আমরা কি বলবো, এই যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল, অর্থাৎ যেটা যোগ করে ইকুয়ালিটি আসলো সেটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল, ইজ কল্ড স্ল্যাক ভেরিয়েবল। একই রকম ভাবে সারপ্লাসের ক্ষেত্রে কি হবে, সারপ্লাসের ক্ষেত্রে আমরা যদি একটা এলপিপি কনসিডার করি, লেট আস কনসিডার a LPP সামেশন aij xj, সারপ্লাসের ক্ষেত্রে আমাদের নিতে হবে গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু হচ্ছে bi। তো নন নেগেটিভ ইন্টিজার, দেন the non negative variable, একটা নন নেগেটিভ ভেরিয়েবল ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স উইথ স্যাটিসফাইং, এখানে ভেরিয়েবলস একাধিক ভেরিয়েবলস অ্যাড মাইনাস করতে হতে পারে, তো আমরা এটা কনসেপ্ট দেওয়ার জন্য জাস্ট এটা লিখে রাখছি স্যাটিসফাইং। তাহলে সারপ্লাসের ক্ষেত্রে কি করতে হবে, এদিকে বেশি আছে তাহলে বিয়োগ করতে হবে, সামেশন অফ aij xj মাইনাস ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে bi। তখন আমরা এই নন নেগেটিভ যে ভেরিয়েবলটা আছে সেটাকে বলবো সারপ্লাস ভেরিয়েবল, ইজ কল্ড সারপ্লাস ভেরিয়েবল। তো তাহলে আজকে 10:30 বেজে গেছে, তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। আমাদের আজকে একটা ইন্ট্রোডাক্টরি জাস্ট এলপিপির কনসেপ্ট গুলো আমরা দেখলাম। এর পরের দিন যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে পোর্শনটা, কনভেক্স পলিহেড্রান, তারপরে কনভেক্স হবে কিনা
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যখন 2 মার্কসের ছিল তখনও এই জায়গাটা ইম্পর্টেন্ট ছিল। আবার এখন এমসিকিউ এর জন্য আমরা দেখেছি যে দেখবে 2016 কোশ্চেনে, তারপরে পিএসসি কোশ্চেনে এই যে কনভেক্স সেট, হাইপারপ্লেন, এক্সট্রিম পয়েন্টস, কনভেক্স পলিহেড্রন এই জায়গা থেকে কোশ্চেন থাকেই। তো আমার যে নেক্সট যে ক্লাসটা বলো, বা আমি এটা ভিডিও করে আপলোড করে দিব, কারণ তোমাদের পরীক্ষা, তোমাদের নিজেদের পড়াশোনা করতে হবে। এটা আমি ভিডিও করে আপলোড করে দেবো, কিংবা তোমরা আমার সাথে জয়েনও করে যেতে পারো। এটা কালকে সরস্বতী পুজো আছে, পরশু দিনে থাকছে। পরের দিন আমি সরস্বতী পুজোর পরের দিন, তারপরের দিন আমি এই ক্লাসটা নেব। আর তিমি স্যারের যে প্রিভিয়াস ইয়ার সলিউশন ওগুলো স্যার দিচ্ছেন, তোমরা তো বলেছো যে লাইভ ক্লাস স্যার করবে না। তাহলে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমি এলপিপি আর প্রবাবিলিটিটা এই দুটো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো, আর রিং এর একটা ভিডিও বাকি আছে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি।